সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, আজ ৩ আগস্ট। গত বছর জুলাই আন্দোলনের এই দিনে সরকার পতনের এক দফা ঘোষণা করা হয়েছিল। এর বর্ষপূর্তিতে আজ রাজধানীতে পৃথক সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল ও নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এখান থেকে তাদের দলীয় ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। এছাড়া সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত ৩৭% শুল্ক কমিয়ে, যেটি আগে ঘোষণা করা হয়েছিল, সেটি ২০% করার ঘোষণা দিয়েছে, যে কারণে বাংলাদেশি রপ্তানিকারকদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। এসব বিষয়সহ সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো ফজলে শামীম এহসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই এক বছর আগে যেই সরকার, একটা বলতে পারি যে ফ্যাসিস্ট একটি সরকার, যেটি আমরা হরহামেশাই ব্যবহার করি, তো সেই সরকারকে তাড়ানোর জন্য এক দফা ঘোষণা করা হয়েছিল। এর দুদিন পরেই কিন্তু সরকার আসলে পদত্যাগ করতে বাধ্য হয়। তো এই এক বছরে বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, একটু সংক্ষেপে? ধন্যবাদ। আসলে একটা খুব দুঃসহ স্মৃতি ছিল গত বছরের জুলাইয়ের মাসটা আমাদের জন্য, বিশেষ করে মধ্য জুলাই থেকে শুরু করে। আমি এটাকে বলি শ্রাবণের রক্তধারা, কারণ পুরো শ্রাবণ মাসটা ধরেই এই রক্তটা ঝরেছিল আমাদের দেশের জনগণের, ছাত্র শ্রমিক জনগণ। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে এক বছরে আমাদের কিছু ভালো ভালো অর্জন আছে, আবার যেরকম কাঙ্ক্ষিত যে লক্ষ্যে পৌঁছার আমার স্বপ্ন ছিল সেটাতে আমরা পৌঁছাতে পারি নাই। দুইটাই আছে। ভালো যদি বলেন, আমি বলবো যে অর্থনীতির দিক থেকে যে ব্যাংকিং খাত অনেকখানি দুর্নীতি মুক্ত হয়েছে। ব্যাংকিং খাতে যে লুটপাট চলছিল সেটা থেকে আমরা ভালো জায়গায় যেতে পেরেছি, মোটা দাগে আপনি যদি সংক্ষিপ্ত বলতে বললেন। আর খারাপ যেটা, যে দুর্নীতি এত রক্তের পরে, প্রায় ১৪০০ জীবন চলে যাওয়ার পরে দুর্নীতি যেখানে জিরো হওয়ার কথা ছিল, সেখানে দুর্নীতির জায়গাটা আসলে খুব বেশি কি তেমন কোনোই চেঞ্জ হয় নাই। ভূমি অফিস বলেন, কাস্টমস বলেন, বা অন্যান্য সরকারি অফিস যেখানেই বলেন, দুর্নীতিটা তেমন কোনো সেটি তো ধরেন যেটি সরকারের যে মেকানিজম, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে সেই লেভেলের কথা বলছেন, কিন্তু সেটি তো ধরেন যারা ছিল তারাই আছে, সুতরাং তাদের অভ্যাস তো পরিবর্তন রাতারাতি হবে না, সেটি আছে। কিন্তু রাজনৈতিক জায়গায় তো একটি চেঞ্জ আসছে, সেইখানেও কি একই রকম অবস্থা আছে? রাজনীতি তো আপাতত বন্ধ, মানে রাজনীতি তো এখন নাই, যে রাজনৈতিক সরকার নাই। রাজনৈতিক সরকার আসার পরে বোঝা যাবে যে ওনারা নতুন যারা আসবেন তারা কতটুকু কিভাবে করেন। তবে আমার কাছে ওভারঅল ওনাদের বক্তব্য দেখে, যে বড় বড় দলগুলো আছে বা নতুন দল যেটি আছে, বক্তব্য দেখে মনে হচ্ছে যে আগের মতো সিচুয়েশন খুব সহজে হবে না, হলেও সময় লাগবে। কিন্তু আমি যেটা বলবো যে যদি সংস্কার, বিশেষ করে রাজনৈতিক সংস্কারটা অন্য কোনো সংস্কার থেকে রাজনৈতিক সংস্কারটা যদি ঠিক মতন হয়, তাহলে আমার মনে হয় যে এই আগের মতো কালচারটা অন্তত আর ফিরে আসবে না। তো তার মানে কি আপনি যদি বলি যে এটা কি 50-50 বলতে চাচ্ছেন, যে ভালো খারাপ সবকিছু? আমি আসলে সেরকমই দেখতে যাচ্ছি। একটা জিনিস যেটা ভালো, যে অন্তত গণতন্ত্র ফিরে আসবে, যেটা নাকি মানুষের, দেখেন সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি দুর্নীতি করবেন, আপনি যাই করবেন, ফ্যাসিস্ট হবেন, আপনার যখন মনে থাকবে যে 5 বছর পরে আমার আবার ওই মানুষের কাছে ফেরত যেতে হবে এবং নিরপেক্ষ একটা ভোট নিতে হবে, তাহলেই কিন্তু আপনি তখন ট্রান্সপারেন্স থাকবেন, আপনার খারাপটা একটা মাত্রার ভিতরে রাখবেন, কারণ আপনি জানেন যে না হলে 5 বছর পরে জনগণ ভোট দিবে না। তো সকল সংস্কারের উপরে একটা সংস্কারই আমাদের দরকার, যে 5 বছর পরে যেন অবশ্যই মানুষ নিরপেক্ষভাবে তাকে মূল্যায়ন করতে পারে। যখন মানুষ নিরপেক্ষভাবে মূল্যায়নটা করতে হবে সরকারে, তখন আর বাকি কোনো সংস্কারই আসলে প্রয়োজন নাই, কারণ বিশ্বের অনেক দেশে এত কিছু ওপেন করে সংস্কার হয় না। কিন্তু 5 বছর পরে তার ফেরত যেতে হয় জনগণের কাছে, বা 4 বছর পরে, হোয়াট এভার দ্য টাইম, জনগণের কাছে ফেরত দিতে হয়। এবং সেই ভয়টা থাকে ফ্রম দ্য ডে ওয়ান, যে আমার একটা দিন করে কমছে জনগণের কাছে ফেরত যাওয়ার, অতএব আমি খারাপ কাজ কমিয়ে আনবো। ফলে প্রথম বছর যেটা করে, সেকেন্ড বছর আর কম করে। আর আমাদের এখানে যেটা হয়, 1 বছর যায় আর অভিজ্ঞতার সহিত আরও বড় করে দুর্নীতি করা শুরু করে। তা আমার মনে হয় যে একটা সংস্কার অন্তত আমাদের শিওর করা দরকার, এনশিওর করা দরকার, যে সময় থাকুক, সময়ের পরে সরকার
জনগণের কাছে ফেরত আসতে বাধ্য হবে। জি, ধন্যবাদ। খন্দকার গোলাম মোয়াজ্জেম, দুঃখিত, খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা তো অর্থনীতি নিয়ে কাজ করেন সবসময়, এবং সিপিডি তো আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেটি বাংলাদেশের অর্থনীতি গবেষণা নিয়ে তো পায়োনিয়ার বলা চলে। তো আপনার জায়গা থেকে আপনি কি বলবেন, যে একাডেমিশিয়ান হিসেবে যদি বলতে চান? না, যে পরিবর্তনটি হয়েছে এই পরিবর্তনটি অনেকটা মানে অবশ্যম্ভাবী পরিণতি ছিল, এবং এটা এড়ানোর কোনো সুযোগ ছিল না। কেননা যেভাবে গণতান্ত্রিকভাবে জনগণের প্রতিনিধি নির্বাচন হবার কথা ছিল, সেই প্রক্রিয়াটি যখন বন্ধ হয়েছে তখনই মানুষ আসলে বেরিয়ে এসছে। গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে যদি চলার সুযোগ দেয়া হতো, তাহলে এইভাবে জনগণকে রাস্তায় আসতে হতো না। ফলে যেটি হয়েছে যে বিগত সময়কালে অর্থনৈতিক হয়তো অনেক অর্জন থাকতে পারে, কিন্তু মানুষের বাক স্বাধীনতার জায়গায় এবং একই সাথে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবার দুর্বলতা, সংসদীয় কাঠামোর দুর্বলতা, এসব কিছুর কারণে যেটা হচ্ছে যে রাজনৈতিক অধিকার হরণ, সেই কারণেই কিন্তু মানুষজন রাস্তায় নেমে এসছে এবং তার পরিণতি এটা হয়েছে। এবং যখন হলো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে কি পরিমাণ অর্থনীতির ক্ষেত্রে কি পরিমাণ ক্ষত তৈরি হয়েছে, এবং সেই ক্ষত এখনও বইতে হচ্ছে এবং আরও অনেক দিন এই ক্ষত বইতে হবে। জবাবদিহিতা যখনই না থাকে, স্বচ্ছতার যখনই ঘাটতি থাকে, তখনই আসলে উন্নয়নের নাম করে এমন অনেক কিছু করা হয় যেটা আসলে জনগণকে তার দায়ে নিতে হয়, এবং সেই দুর্ভাগা অবস্থা এই মুহূর্তে আমাদেরকে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে। এবং এখনও আমরা কিন্তু যে রিকভারি আমরা প্রত্যাশা করেছিলাম যে হ্যাঁ অর্থনীতি ঘুরে দাঁড়াবে, সে পুরোটা কিন্তু শেষ হয়ে ওঠেনি। এটি হলো একটি দিক। আর একটি দিক যেটি ছিল যে সেটি হলো যারা এই দায়িত্ব নিয়েছেন, এই পরিবর্তনের দায়িত্ব নিয়েছেন, তাদের দিক থেকেও কিন্তু সক্ষমতার ক্ষেত্রে সকলে যে সমান সক্ষমতা নিয়ে সমান অঙ্গীকার নিয়ে এটাতে যুক্ত হতে পেরেছেন সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে না। আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে এই জায়গাগুলোতে যদি যারা এসছেন তারা যদি আরও কিছুটা মনোনিবেশ করতেন, আরও কিছুটা ভিতরের সমস্যাগুলো বোঝার চেষ্টা করতেন, তাহলে হয়তো আরও বেটার ফল পাওয়া যেত। এই জন্য আমি দেখতে পাই যে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কারো পারফরমেন্স খুব ভালো। একটু আগেই শুনলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাপারই আসলে এটা আসছে। কিন্তু একই সাথে আমি অর্থনীতির অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানে যারা যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু সমানভাবে কিন্তু সেখানে পারফর্ম করতে পারেননি। সুতরাং সেই জায়গাটাতে কিন্তু একটি, ফলে মানুষের প্রত্যাশা কিন্তু বিশাল, এখনও সেটা অনেক, কিন্তু সেই তুলনায় অন্তর্বর্তী সরকারের যদি অর্থনৈতিক সংস্কারের জায়গাগুলো দেখেন, সেটা দু একটি বড় জায়গা ছাড়া সামগ্রিকভাবে কিন্তু অর্থনৈতিক সংস্কার কিন্তু পুরোভাবে হয়নি। এবং সরকার যেহেতু একটা বড় দায়িত্ব নিয়ে ফেলেছেন, যেহেতু মূল দায়িত্বটা রাজনৈতিক সংস্কারের দিকে বেশি মনোনিবেশ করেছে, ফলে অর্থনৈতিক সংস্কারগুলো পিছিয়ে পড়েছে। যদিও অনেক সংস্কার কমিশন করা হয়েছে, রিপোর্ট নেওয়া হয়েছে, সবই এখন আছে, কিন্তু সবই আস্তে আস্তে ধুলো জমতে শুরু করেছে। মানে আমার কাছে শুরু থেকেই মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকার যদি তার কাজের অংশটা যদি আরেকটু যদি টার্গেটেড করে ছোট করে নিয়ে আসতেন, এবং মূল ফোকাসটা যদি নির্বাচন কেন্দ্রিক হতো, এবং নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক এবং সংসদীয় কালচারটাকে ঠিক করবার জায়গা, এবং রাজনৈতিক দলগুলোর প্র্যাকটিসগুলো, তাদের স্বচ্ছতা, রাজনৈতিক প্র্যাকটিসের স্বচ্ছতা, নেতা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, এই জায়গাটাই যদি ঠিক হতো, বাকি জিনিসগুলো গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে বাকি জিনিসগুলো তারাই আসলে নিতে পারত। সুতরাং ওই জায়গাটা আমার মনে হয় যে একটু বেশি স্কোপ নিয়ে ফেলার কারণে হয়তো সব জায়গাতে সমানভাবে মনোনিবেশ করা সেটা আসলে হয়ে ওঠেনি। মানে অতিরিক্ত দায়িত্বটা নিয়ে, হ্যাঁ, বেশি দায়িত্ব নেওয়া হয়ে গিয়েছে। মানে যেমন আমি যদি বলি যে সমগ্র দেশ চালাতে আগের সরকার প্রায় ৪৪ জন প্রতিমন্ত্রী মিলেছিল, কিন্তু সেই সমগ্র দেশ চালানোর জন্য আপনি ২২ জন উপদেষ্টা নিয়েছেন, তাও আবার এর মধ্যে আবার প্রধান উপদেষ্টার নিজের হাতেও প্রায় অনেকগুলো মন্ত্রণালয় রেখে দিতে হয়েছে। এভাবে তো আপনি আসলে দেশ এতদিন চালাতে পারেন না। ফলে ওই জায়গাটাতে আমার মনে হয় যে স্কোপটা যদি আর একটু টার্গেটেড, আর একটু ফোকাস করে জাস্ট গণতান্ত্রিক উত্তরণটাকেই যদি ফোকাস থাকতো, যেটা এখন যেদিকে যাচ্ছে আসলে, এই ৬ মাসটুকুই যদি পুরো ৬ মাসের অংশ হতো, তাহলে হয়তো আরো অর্গানাইজড ওয়েতে আমরা দেখতে পেতাম। জি, তো আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এই যে বাংলাদেশের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শুল্ক আরোপ নিয়ে যে একটা চুক্তি হতে যাচ্ছে, তো সেখানে প্রথমে তো ৩৭% আরোপ করা হলো, তারপর একটা নেগোসিয়েশন করে সর্বশেষ গত
2-3 দিন আগে কিন্তু সেটি 20% এসে ঠেকেছে। তো আপনার কি মনে হয়, আপনারা কি একটু কমফোর্ট জোনে আছেন এই ঘোষণার পরে, যেহেতু আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদেরও একই রকম আছে বা একটু বেশিও আছে? একদম ঠিক বলছেন, আমাদের কমফোর্ট জোনের জায়গাটা আসলে ওইটা, যে মানে আমি সবসময় আমরা বলছিলাম যে আমাদের কত, এটার থেকে মোর ইম্পর্টেন্ট হলো যে আমাদের যারা কম্পিটিটর কান্ট্রি আছে, আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কত, সেটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং উনি মার্কিন প্রশাসন কত বেশি ট্যাক্স নিবে, এটা একটা আরেকটা বড় জায়গা। কারণটা আমি প্রথমটা বলি যে আমাদের যদি কম্পিটিটিভ কান্ট্রিগুলো আমাদের আশেপাশে থাকে, তখন আলটিমেটলি ইম্পোর্ট ট্যাক্সটা গিয়ে ওদের ক্রেতার উপরই পড়বে। আমাকে বলতে পারবে না যে আমি অন্য দেশ থেকে 5% কমে পাচ্ছি। তো এখানে দেখবেন যে মার্কিন প্রশাসন যারা নাকি প্রধানত পোশাক রপ্তানিকারক যারা দেশ আছে, চায়না ব্যতীত, যেমন ভারত 25%, ভিয়েতনাম 20%, আমরা 20%, ইন্দোনেশিয়া 19%, পাকিস্তান 19%, তো এই 19-20-এর মধ্যেই তারা এটা রেখেছে। তো এখানে আমাদের একটা স্বস্তির জায়গা। আর আরেকটা বিষয় হলো যে একটা সমস্যা হবে যে ওই দেশে যদি খুব বেশি ট্যাক্স বেড়ে যায়, তাদের সেলসটা ড্রপ করবে। তাদের সেলস ড্রপ করলে তখন আমাদের অর্ডারটা আবার কমে যাবে। তো সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা, কারণ আমরা বাল্ক প্রোডাকশন করে অভ্যস্ত। তো ফলে সেটা একটা আমাদের চ্যালেঞ্জের জায়গা ছিল যে খুব বেশি যদি হতো। তো এইখানে আসলে এই যে 20% আমাদের সরকারকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে ওনারা অন্তত অন্যদের সমান রাখতে পেরেছে। কিন্তু আমার মনে হয় এখানে চুক্তিতে খুব বেশি দেওয়া নেওয়ার ব্যাপার ছিল না, কারণ শ্রীলঙ্কা তো 19% পেয়েছে, ওদের তো ছোট দেশ, কী বা দিবে। পাকিস্তানের অর্থনীতি খুব বেশি শক্ত অর্থনীতি না, তাদেরকেও 19 দিয়েছে, তা আমাদেরকে 20 দিয়েছে। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া 19। তা আমার মনে হয় এখানে দেওয়া নেওয়ার থেকে মার্কিন যে একটা সিদ্ধান্ত যে এর মধ্যে রাখবে এই দেশগুলোকে, আমার মনে হয় সেটাই বড় আকারে কাজ করেছে। সেই সাথে অবশ্যই আমি ধন্যবাদ দিবই সরকারকে যে অন্তত তারা এর বাইরে অন্য আমাদের কোথাও চলে যেতে হয় নাই কোনো ভুল সিদ্ধান্তের কারণে। এই জন্য তো কিন্তু এই যে কিছু এর সাথে বাংলাদেশকেও কিছু রিসিপ্রোকাল কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যেমন তুলা আমদানি বাড়াতে হবে, গম আমদানি বাড়াতে হবে। তুলাটা তো আপনাদের সাথে রিলেটেড, তো সেই জায়গায় কি প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এখানে দুইটা জিনিস, একটা হলো সরকারি কিনা, যেটা সরকার যেটা কিনবে সেটা তো সরকার যে জনগণের পয়সা অবশ্যই বেস্ট অফ দ্য বেস্ট ইউজ করবে, বিকজ তাদের এটা আমানত। তো নিশ্চয়ই বেশি টাকা দিয়ে কোনো কিছু করবে না, বা টাকা সবসময় ফ্যাক্টর না, কোয়ালিটিও ফ্যাক্টর, যে আপনি কোন জিনিসটা কিনতেছেন তার সাথে কোয়ালিটি কম্প্রোমাইজ করে কস্টটা যেন বেস্ট পড়ে। প্রাইস সবসময় বেস্টটা দরকার নেই, কস্টটা যেন বেস্ট হয়। আর আমাদের তুলা আমদানি দেখেন, এটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে এটা প্রাইভেট সেক্টর ব্যবসা, আমরা প্রফিট ওরিয়েন্টেড করবো। যখন মার্কিন তুলা যদি কোয়ালিটিতে ভালো হয়, ওয়েস্টে যদি কম থাকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য যদি নাকি আমরা সুবিধা পাই, আমরা আনবো। কিন্তু একটা ইউরোপিয়ান বায়ার তো আমাকে মার্কিন তুলা ব্যবহারের জন্য 5% বাড়াই দিবেন আমার প্রোডাক্টে, ফলে সেখানে আমি তো দাম বেশিতে মার্কিনটা কিনবো না যদি তারা কম্পিটিশনে না থাকে। আলটিমেটলি একটা কথা হলো যে এইরকম আপনি যুদ্ধ অবস্থা ঘোষণা করে দিয়ে, ট্রেড দিয়ে, নানানভাবে আপনি হয়তো ব্যবসাটাকে আপাতত টিকায় রাখতে পারবেন, কিন্তু আসলে সক্ষমতা ছাড়া, কোয়ালিটি এবং কম্পিটিটিভনেস ছাড়া আপনি আসলে কোনোদিনই ব্যবসাতে টিকে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন কেউই পারবে না। জায়গাটা আসলে কম্পিটিশনই তাদের আসতে হবে। বাট আমি মনে করি যে মার্কিন তুলার আরেকটা ফ্যাক্টর কাজ করতে আগেও ছিল, নতুন কোনো কিছু না, যে আপনি যদি মার্কিন তুলা দিয়ে কোনো প্রোডাক্ট বানান, বা মার্কিন কোনো র মেটেরিয়ালস দিয়ে যদি আপনি কোনো প্রোডাক্ট বানান, সেখানে ওদের যে ইম্পোর্ট ডিউটি থাকে সেটা থেকে সেটা ডিডাক্ট হয় ওই পার্সেন্টেজটাকে, যেটা মার্কিন প্রোডাক্ট ইম্পোর্ট ডিউটি ন্যূনতম 20% ব্যবহার করতে হবে, 20% ব্যবহার করতে হবে। এবং এটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, তো এই জন্য অনেক বায়ার, ছোট ছোট বায়াররা এই সুবিধাটা নিত না, বড় বড় বায়াররা এই সুবিধাটা আগেও তারা অ্যাভেল করতো। এই জন্য আপনার ইউএস কটনে একটা ট্যাগও ইউজ করতে হইতো, বাট খুব কম বায়ার এটা ইউজ করতো। এখন যেহেতু ডিউটিটা অনেক বেড়ে গেছে, হয়তো এটা ব্যবহারটা বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো কিছু মার্কিন তুলা কিনবো, কিন্তু পুরোটাই কিন্তু আসলে নির্ভর করবে যে ব্যবসাতে ফিজিবিলিটি থাকবে কিনা। কারণ আমি প্রাইভেট সেক্টরের ব্যবসাতে ফিলান্থ্রপিক কাজ করতে পারবো না, আমার ফিজিবিলিটি হলে আমি এটা করবো। তবে আমি বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থার কারণে তাদের কাছ থেকে আমাদের ইম্পোর্ট বাড়বে, এটা নিঃসন্দেহে। তো কিন্তু বিজিএমইএ গতকালকে যে সংবাদ সম্মেলনটা করেছে সেখানে বলেছে এই ট্যারিফেও আগের যেই শার্টটা হয়তো $1.5 দিয়ে কিনতে পারতো মার্কিন ক্রেতারা, সেটি এখন $3.5 চলে যাবে। সেক্ষেত্রে তাদের সক্ষমতা কমে যাবে না, ক্রেতার সক্ষমতা? আমি ওইটাই বললাম যে কিছুটা সেলস কমবে, কারণ যেহেতু এন্ড প্রোডাক্টের প্রাইস বাড়বে,
ফলে সেলস কিছুটা কমবে, সেটা আমাদের জন্য একটা সমস্যা। আর চুক্তির ব্যাপারে আপনি যেটা বললেন, অন্যান্য দেশের সাথে তো খুব বেশি দেওয়ার নেই। আফগানিস্তানকে 15% দিচ্ছে, আফগানিস্তান খুব বেশি কি দিবে, শ্রীলঙ্কা খুব বেশি কি দিবে। ফলে আমার মনে হয় যে আমাদের সরকার খুব বেশি কিছু দিয়েছে, কারণ সরকার তো জনগণের কাছে জবাবদিহিতা তার করতেই হবে, নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক। ফলে যখন সবগুলো বের হবে যে আফগানিস্তান কি দিছে, ইন্দোনেশিয়া কি দিছে, শ্রীলঙ্কা কি দিছে, ফলে তাদেরও একটা প্রেশারের মধ্যে পড়বে। তো আমার মনে হয় যে সরকার খুব বেশি আমাদের দেশে স্বার্থবিরোধী কাজ করবে। জি, ধন্যবাদ। আমরা খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চাই যে এই যে নন ডিসক্লোজার চুক্তির কথা বলা হচ্ছে, এটি সম্পর্কে আমাদের যদি একটু বলতেন যে আসলে বিভিন্ন ধরনের কথা কানে আসছে, একটু চুক্তির কিছু ধারা লিকও হয়েছিল, যে জন্য এনবিআর এর কর্মকর্তার বরখাস্তও হয়েছেন। তো আসলে কি এগুলো সঠিক? যে আপনি যদি আমাদেরকে একটু বলতে পারেন যে এগুলো জানা গেছে কি? প্রথম কথা হচ্ছে আমি কিভাবে বলবো, তার কারণ হচ্ছে যে যেহেতু নন ডিসক্লোজার, সুতরাং তথ্যীয়ভাবে আমাদের কাছে কোনো তথ্যই নেই। কিন্তু সরকার দ্বিতীয় দফা আলোচনার পূর্বে দেশ থেকে যাওয়ার আগেই কিছু চুক্তি করে গিয়েছেন, গম কেনার চুক্তি করে গিয়েছেন, প্লাস কটন অ্যাসোসিয়েশনের কথা বলেছেন, বোয়িংয়ের কথা শুনছি আমরা। কিন্তু ফাইনালি গিয়ে আসলে কি দাঁড়িয়েছে কিছু পরিষ্কার না। তবে এটুকু পরিষ্কার যে এই আলোচনায় দুটো পরিষ্কার পার্থক্য দেখা গেছে। একটা হলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ধরনের আলোচনা এবার দেখলাম না। সাধারণত যেটা হয় আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য আলোচনাগুলোতে বাণিজ্য মন্ত্রণালয় থাকেন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বড় ভূমিকা থাকে। তা এবার কেন জানি দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় সম্পূর্ণ অনুপস্থিত। এরকম একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনায় কেন পররাষ্ট্র মন্ত্রণালয় বাইরে ছিল এটা পরিষ্কার না। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো যে আমরা নিরাপত্তা উপদেষ্টাকে এখানে থাকতে দেখলাম। যদি তাই হয় তাহলে ধরে নিতে হবে যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিশ্চয়ই এখানে আলোচনায় ছিল। জিওপলিটিক্যাল ইস্যুগুলো, সেগুলো জানি না, কিছুই জানি না আসলে যে নিরাপত্তাজনিত কোন বিষয়গুলো সেখানে আলোচনা হয়েছে, যদি হয়ে থাকে সেটা। অথবা এরকমও হয়ে থাকতে পারে যে হ্যাঁ, মানে সাধারণত যেটা হয় আন্তর্জাতিক নেগোসিয়েশনগুলোতে পরিচিতির একটা বিষয় থাকে, ইজি টু কমিউনিকেশন। এখন সেই কারণে কি উনি ছিলেন কিনা সেটাও পরিষ্কার না। ফলে এই বিষয়গুলো একটু ধোঁয়াশা রয়ে গিয়েছে। এবং ওই যে বললেন যে কিছুটা পত্রিকাতে চলে এসেছিল, সেখান থেকে এমন কিছু বিষয় আমরা দেখছিলাম যেটা মনে হচ্ছিল যে বাণিজ্যের বাইরের বিষয়, বাণিজ্য বহির্ভূত বিষয় সেখানে রয়েছে। তখন সেটির ভিত্তিতে আমি একটা ডেইলি স্টারে একটা বড় একটা আর্টিকেল লিখেছিলাম যে আমরা নেগোসিয়েশন করবার ক্ষেত্রে যাতে নেগেটিভ সাম গেম না করি। নেগেটিভ সাম গেম না হচ্ছে যে এককেন্দ্রিক যাতে বাণিজ্য নীতি করে না ফেলি, এবং আমরা যাতে শুধু বাণিজ্যটাই যেন আমার একমাত্র বিষয় না থাকে। এর সাথে বিনিয়োগ রয়েছে, এর সাথে অন্য দেশের সাথে আপনার অর্থনৈতিক সম্পর্কের বিষয় রয়েছে, এর সাথে অন্য দেশের সাথে ঋণ নেবার বিষয় রয়েছে, মানব সম্পদ প্রেরণের বিষয় রয়েছে, বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে। সুতরাং সেই জিনিসগুলো যাতে আমরা বিবেচনা করি। তো সেই দিক থেকে মনে হচ্ছিল যে হ্যাঁ, নেগোসিয়েশনে কি রয়েছে সেই বিষয়গুলো জানা দিব। বলছিলাম, এখনও বলেছি যে হ্যাঁ, সরকারের উচিত হবে দ্রুততর সময়ে উন্মুক্ত করা কি ধরনের চুক্তি হতে যাচ্ছে উভয় দেশের ভিতরে, কারণ এটা জনগণের জানার অধিকার রয়েছে। তো বাণিজ্য উপদেষ্টা বললেন যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয় তাহলে এটি উন্মুক্ত করা হবে। তো এটি কি ম্যান্ডেটরি এই সমস্ত ক্ষেত্রে যে আমার দেশের জনগণকে তো আমি জানাতেই পারি আমি কি বলে এসেছি, ওখানে কি চুক্তি করে এসেছি, সেটা কি অন্য দেশের দেখার বিষয়? মানে নির্ভর করছে আসলে এনডিএটা আমরা মানে এটা পর্যায়ে রয়েছে, কোন ধরনের জিনিস শেয়ার করা যাবে না, অনেক রকমের বিষয় থাকে। যেমন আমাদের দিক থেকেও ছোট ছোট আমরাও যখন কোনো একটা কারোর সাথে যখন একটা মিলে পার্টনার করে কোথাও যখন অ্যাপ্লাই করি, আমরা তো একটা সিভিল অর্গানাইজেশন, তখন আমাদেরও এরকম এনডিএ করতে হয়। তার কারণ হলো যে এটা যেহেতু একটা কম্পিটিটিভ বিডিং হয়, তখন অন্যরা যাতে এই তথ্যগুলো না শেয়ার করি, যাতে ওখানে গিয়ে অ্যাডভান্টেজ না পায়। তো এইখানে আমরা জানি না যে আসলে সরকার কি ধরনের চুক্তিটি এনডিএর ক্লজটার ভিতরে কি রয়েছে। এটা কি শুধুমাত্র নেগোসিয়েশনের পূর্ব পর্যন্ত, নাকি নেগোসিয়েশন কালীন বা নেগোসিয়েশন পরে এটাকে উন্মুক্ত করা যাবে না, অথবা এই সংক্রান্ত জিনিস করা যাবে বাকিগুলো করা যাবে না, এরকম বিভিন্ন বিষয় থাকতে পারে। তো পরিষ্কার না আসলে। কিন্তু যেটা আসলে একটু আমাদের কাছে আশ্চর্য হয়েছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন অন্তর্বর্তী সরকার আলোচনায় যাচ্ছেন, যেটার অনেক বড় রাজনৈতিক হয়তো তাৎপর্য রয়েছে, অর্থনৈতিক তাৎপর্য রয়েছে, সুতরাং এরকম বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই
অবশ্যই উচিত ছিল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলা, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা, কারণ এটা দীর্ঘমেয়াদে এটা রাজনৈতিক সরকারেরই দায় পড়বে এই বিষয়গুলো পরিপালন করার। সুতরাং উচিত ছিল তাদের সাথে মানে ওপেনলি না হোক, অন্তত ইনফর্মালি তাদের সাথে আলোচনা করা যে হ্যাঁ এরকম একটা প্রস্তাব আসছে, আমরা যাবো কি যাবো না, আমরা কতটুকু যাওয়া দরকার। সেই জায়গাগুলোতে সম্ভব যতটুকু আমরা বুঝতে পেরেছি, পরে গিয়েছেন একটা যখন বেশ আলোচনা হলো, কিছুটা সমালোচনাও হলো যে এগুলো না জানানো হয়েছে, তারপরে তারা দেখলাম যে ইনফর্মালি ব্যবসায়ীদের সাথেও যোগাযোগ করেছেন বা রাজনীতিবিদদের সাথেও হয়তো কথা বলে থাকতে পারেন। কিন্তু সবসময় যেটা যে দেশের যে কোনো একটা গুরুত্বপূর্ণ নীতি সিদ্ধান্তের ক্ষেত্রে সবসময় যেটা প্রত্যাশা যে স্টেক হোল্ডাররা যাতে ইনফর্ম থাকেন, তাদেরকে যাতে এটার সঙ্গে যুক্ত করা হয় এবং সেই ভিত্তিতে যাতে একটা অন্তর্ভুক্তিমূলক একটা যাতে সিদ্ধান্ত হয়, যাতে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়ার পরে বাস্তবায়নকালে যাতে বড় রকমের কোনো চ্যালেঞ্জ তৈরি না হয়। যেমন আমি আপনাকে চ্যালেঞ্জ বলি, এখন সরকার যেখানে গিয়ে গমের যে চুক্তিটি করলেন অথবা তুলার যে চুক্তিটি করলেন, এই তুলা আসলে কে কিনবে? এই তুলা কে কার কাছে বিক্রি করবে? এই তুলার যে বাড়তি মূল্যে কেনা হবে মার্কেট প্রাইসের চেয়ে, এই বর্ধিত মূল্যটা কে পরিশোধ করবে? এবং সেই ইউএস কটন প্রাইস ভার্সেস ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস যেটা অন্য জায়গায় আছে, এই গ্যাপের আইডেন্টিফিকেশনের নির্ধারক কে হবে? সরকার কি এইগুলো আমদানি করবে নাকি বেসরকারি খাত আমদানি করবে? তাহলে বেসরকারি খাত যদি আমদানি করে, বেসরকারি খাত তার চাহিদা মতো চাইলে, ব্যবসায়ীরা যখন চাইবে তার মতো করে, সেটা কি সাপ্লাই দেওয়ার মতো বেসরকারি খাতের অবস্থা থাকবে, নাকি যখন চাইবে তখনই বেসরকারি ওই সাপ্লায়ার সরকারের কাছ থেকে ডলার দিয়ে ওটা আমদানি করবে? ঠিক একইভাবে যখন গম আমদানি হবে, সেই গমটা ব্যবহার করবে কে? ইউজুয়ালি তো গম আমদানি করে বেসরকারি আমদানিকারকরা, এনে তারা সেটার মাধ্যমে বিভিন্ন রকমের ফিড বানায়, খাবার বানায়, পাউরুটি বানায়, বিভিন্ন রকমের সেটা ব্যবহার। এখন কি এটা সরকার আমদানি করবে? যদি সরকার আমদানি করে, এটা কিনবে কে? বেসরকারি খাত। বেসরকারি খাত তো বলবে যে এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসে তো আমি এর থেকে অনেক কমে পাচ্ছি, তাহলে এই ভর্তুকিটা কে দেবে? এই বাড়তি প্রাইসটা কে দেবে? সরকারকে তাহলে দিতে হবে। তাহলে যদি সরকার তখন বলবে যে ঠিক আছে তাহলে তুমি আনো, আমি তোমাকে ভর্তুকি দেবো, তাহলে এই যে বাড়তি ভর্তুকির টাকাটা, একটা হচ্ছে বর্ধিত ডলার চলে যাওয়া একটা দিক, আর হচ্ছে বর্ধিত মূল্যে অভ্যন্তরীণ টাকা দিয়ে সেটা পরিশোধ করা। সুতরাং আমার কাছে মনে হয় আগামীতে প্রসেস রিলেটেড বেশ কিছু কমপ্লিকেসি অ্যারাইজ করতে পারে, যেটা খুব স্মুথ নাও হতে পারে। সুতরাং যে চুক্তিটি হতে যাচ্ছে সেই চুক্তির আলোকে এটা ইমপ্লিমেন্টেশন পার্টটাও এখন আসলে আস্তে আস্তে সরকারের বেসরকারি খাতের সাথে মিলে এর একটা প্রোটোকল দাঁড় করানোর প্রয়োজন পড়বে। জি, ধন্যবাদ। কিন্তু একটি বিষয় শুনেছিলাম যে অন্যান্য দেশের ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রেও এক ধরনের প্রভাব পড়তে পারে বা চুক্তিতে থাকতে পারে, এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের বাণিজ্য সম্পর্ক খারাপ, সেরকম দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যের এক ধরনের বার থাকতে পারে। সেই জায়গাটায় আমি আপনাকে বলছি, আমি ট্রাম্প ট্যারিফ নামে একটা ওয়েবসাইট আছে, ট্যারিফ ট্র্যাকার বলে, ট্যারিফ ট্র্যাকার 25, সেখানে আজকে এখনই দেখছিলাম এগুলো এখনো কিন্তু খোলাসা, এখনো কিন্তু কি ধরনের ট্যারিফ দাঁড়াবে এটা কিন্তু এখনো পরিষ্কার না। আমরা যতটুকু আলোচনা সেটা করছি শুধু বাইল্যাটারাল ট্যারিফটুকু, এর বাইরে অন্তত আরো 3টা ট্যারিফ আমি যেটা দেখলাম, যেটা আমাদের সাথে ভবিষ্যতে এটা সম্পর্ক হবে। একটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট ট্যারিফ। ট্রান্সশিপমেন্ট ট্যারিফটা হচ্ছে আপনি যদি তৃতীয় কোনো দেশ থেকে, যে দেশে উচ্চ শুল্ক আপনার দেশের চেয়ে বেশি শুল্ক, সেই দেশ থেকে যদি কাঁচামাল এনে পণ্য প্রসেস করে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেন, তাহলে ওই পণ্যের উপরে 40% ট্যারিফ বসবে। তাহলে আমার কাঁচামাল তো আমি আনি চায়না থেকে, যার উপরে এখনো ট্যারিফ ঠিক হয় না, কিন্তু ধরে নিতে পারি 20% উপরে তার শুল্ক হবে। আমি কাঁচামাল আমি ইন্ডিয়া থেকে, যার ট্যারিফ এই মুহূর্তে 25%, যদিও নেগোসিয়েশন চলছে সেখানে। তাহলে এইগুলো থেকে কাঁচামাল এনে যদি আমি প্রসেস করে রপ্তানি করি, তাহলে কি বাড়তি আরও 40% শুল্ক দিতে হবে? এটা হলো এক। দ্বিতীয় হলো আর একটা রিটেলিটারি ট্যারিফ দেখছি, যে কোনো দেশ যদি রাশিয়ান কোনো পণ্য ক্রয় করে তাহলে সেই দেশের পণ্যের উপরে 100% শুল্ক আরোপের থ্রেট রয়েছে, বসায়নি, থ্রেট দিয়েছে সেটা দেওয়া আছে। আর একটা দেখলাম, যে কোনো দেশ যদি ইরানিয়ান তেল আমদানি করে, তাহলে সেই দেশের উপরে বাড়তি আরও 20% ট্যারিফ ইম্পোজ হবে। এই যে বিভিন্ন রকমের থ্রেট রয়েছে ট্যারিফ রিলেটেড, এগুলো কিন্তু এখনও পরিষ্কার না, এবং সেগুলো হয়তো আগামী দিনে সেটেল ডাউন হলে বোঝা যাবে যে আসলে বিশ্ব ট্রেডে এই মার্কিন এই নতুন শুল্ক নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আসলে কি সম্পর্ক দাঁড়াবে, সেটি একটি। আর একটি দিক হচ্ছে, এখন যদি এরকম দাঁড়ায় যে চীনের কাছ থেকে আমরা কাঁচামাল নেব না, ঠিক একইভাবে এই সমস্যা আমাদের পড়বে না, কিন্তু ভিয়েতনামেরও পড়বে, কারণ ভিয়েতনাম প্রচুরভাবে চীনা কাঁচামাল ইউজ করে। এটা ক্যাম্বোডিয়া পড়বে, যাদের কাঁচামাল নেই তারা আমদানি করে। তাহলে কি চাইনিজ যারা কাঁচামাল উৎপাদনকারী তারা এগুলো সেল করবে না?
তাহলে তাদের তো এখানে ধস নামবে তখন চায়না যদি আমাদেরকে বলে যে তোমার সাথে যে আমার বায়োল্যাটারাল রিলেশন, তুমি আরেকটা দেশের সাথে সম্পর্কের কারণে আমার দেশ থেকে যে কাঁচামাল নিচ্ছ না, আমার তো তাতে ব্যবসার সম্পর্ক খারাপ হচ্ছে, তাহলে আগামীতে আমার যে মার্কেটে তুমি যে মার্কেট অ্যাক্সেস পাও সেখানে তাহলে আমি সেটাকে যদি এখন ব্যবস্থা নিই তোমার বিরুদ্ধে, অথবা তোমার সাথে যে আমার ঋণ সংক্রান্ত যে সমস্ত নেগোসিয়েশন আছে সেই জায়গাতে, তাহলে আমাকে তো আমার ব্যবসার সার্ভটাও দেখতে হবে। সুতরাং এই জন্যই যেটা জটিলতাটা ওখানেই, যে আমরা আসলে এককেন্দ্রিকতার মাধ্যমে আসলে আজকের বাংলাদেশ আসলে একটা দেশ থেকে এই জায়গায় আসেনি, বহু দেশের সাথে সম্মিলিতভাবে তার ব্যবহার করে একটা দেশের বাজার ব্যবহার করেছে, আর একটা দেশের সস্তার কাঁচামাল ব্যবহার করেছে, আর একটা দেশের সস্তার মেশিনারি ব্যবহার করেই বাংলাদেশ আজকে এসছে। এখন সেই জায়গাটা যদি আমরা আগামী দিনে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু জটিলতাটা তৈরি হবে। এবং আরও একটা ছোট্ট করে বলি, এখন যদি এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির কথা, এখন যদি ইউরোপ এসে আপনাকে বলে যে ইউরোপের সাথে আমার বাণিজ্য ঘাটতি, ইউরোপিয়ান একটা দেশ যদি বলে যে এখন তুমি আমার সাথে ট্রেড নেগোসিয়েশন করতে হবে, আমার মার্কেটে পণ্য রপ্তানি করতে হবে, আমাকেও কিছু ছাড় দিতে হবে, আমি কি ছাড় দিব? আমার তো অল্প কয়েকটা বাস্কেট, আমি ওখানে ছাড়ই বা কী দেওয়ার আছে? সুতরাং এই জন্যই হচ্ছে যে মানে বায়োল্যাটারাল লেভেলে এই যে ট্রেড নেগোসিয়েশনে ঢুকলাম, এটা আমাদের জন্য খুব জটিল হবে। যদিও সময় নেই, তারপরে বলছি যে আগামীতে যখন এলডিসি গ্রাজুয়েশন হবে, আগামী নভেম্বরে যখন হবে, তখন আপনাকে তো ওপেন হয়ে যাবে পুরো, তখন ওয়ার্ল্ডের যে কোনো দেশ কিন্তু এই ট্যারিফ নেগোসিয়েশনটাকে ইনসিডেন্স হিসেবে নেবে। আমাদের মতো দুর্বল দেশ আসলে গ্লোবাল এই ট্রেড রেজিমে নেগোসিয়েশন করতে পারতাম ডাব্লিউটিও ফ্রেমের আলোকে। ডাব্লিউটিও ফ্রেম আমাদের একটা ভালো প্রোটেকশন দিত, কি তোমার যদি সস্তার রপ্তানি করার সুবিধা থাকে তুমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবা ওই দেশে রপ্তানি করার। এখন সেটা আর নাই, এখন হচ্ছে যে বায়োল্যাটারালি আমার দেশের পণ্য আমদানি না করলে তোমাকে আমি বাজার দেবো না, এই হচ্ছে নেগোসিয়েশন। তাহলে আগামীতে আমরা যে সমস্ত দেশগুলোর সঙ্গে বায়োল্যাটারাল এফটিএ পিটিএ বা সেপা করার কথা ভাবছি, তার ভিতরে রয়েছে হলো চীন, সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা। এই দেশগুলো অলরেডি আমাদের সাথে কথাবার্তা বলছে, এমনকি টার্কির সাথে নেগোসিয়েশন রয়েছে একটা পর্যায়ে। এই প্রত্যেকটি দেশের সাথেই তো যদি আপনি এই ইনসিডেন্সটি দাঁড়ায় যে হ্যাঁ আমি ডাব্লিউটিও ফ্রেম আর তো এখন নাই, কারণ তুমিও তো গেছো, তাহলে এখন আমার সাথে তুমি বায়োল্যাটারালি আসো, উইন উইন যেটা ডিল হবে শুধু সেইটুকু করব, তাহলে তো আমি আসলে কোনো কারোর সাথে ট্রেড কোনো চুক্তিতেই যেতে পারবো না। সুতরাং আমাদের জন্য আগামী দিনে কেন জানি মনে হয় যে আস্তে আস্তে গ্লোবাল ট্রেড রেজিমটা কেন জানি আস্তে আস্তে হয়ে যাবে, মানে এত ফ্লেক্সিবল থাকবে না, এবং আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হবে আমাদের এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা ধরে রাখার ক্ষেত্রে। জি, ধন্যবাদ। আমরা ফজলে শামীম হাসান আপনার কাছে আসতে চাই যে খন্দকার গোলাম মুয়াজ্জেম যেটি বলছিলেন যে ওনার কথা থেকে যেটি বুঝলাম যে বাংলাদেশ আমরা আপাতত যেই স্বস্তিটা ফিল করছি এটি হয়তো লং রানে অতটা স্বস্তি দেবে না, বরং আরও নতুন করে জটিলতা তৈরি হতে পারে বিশ্বব্যাপী। কারণ হলো যে আপনারা তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল না, হয়তো রপ্তানির ক্ষেত্রে সেটি একটি বড় বাজার, কিন্তু আপনার প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোর উপরেই নির্ভর করতে হয়। সেই জায়গাটায় আপনারা কি চ্যালেঞ্জ দেখেন? আমি মুয়াজ্জেম ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে আপনার যদি 15টা না 25টা প্লেন আমরা বোয়িং কিনবো বলছি আমাদের $8 বিলিয়ন এক্সপোর্টের জন্য, তাহলে এখন যদি নাকি ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলে, তাহলে আমার এখানে যদি তুমি প্রায় আগামীতে হয়তো এখন $35-36 বিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নে আমার হয়ে যাবে, তাহলে এয়ারবাস কিনতে হবে, তাহলে আর 5 গুণ কিনে 100টা কিনতে হবে, তখন আপনি কই যাবেন? ঠিক না? কারণ আমি যেটা আপনাকে বললাম যে আসলে আপনি সক্ষমতা ছাড়া ব্যবসার এই পলিসিটাই সম্পূর্ণ একটা বাজে ভাবে আমরা আগাচ্ছি, যে তোমার সক্ষমতা নাই কিন্তু আমার কাছে বিক্রি করবা। এইটা আসলে কখনোই একটা যেটা মুয়াজ্জেম ভাই বললেন যে ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে যে জোর করে যুদ্ধ অবস্থা ঘোষণা করে দেয়, যেটা নাকি ইমার্জেন্সি ঘোষণা করে দিয়ে মিস্টার ট্রাম্প করলেন, এইটা আসলে পুরো গ্লোবাল ফিনান্সিয়াল একটা সিস্টেমটাকে উনি ধ্বংস করে দিলেন। তারপর আমি বলবো যে এখানে একটা ভালো দিক আছে আমাদের জন্য। আমরা কিন্তু এর আগে অনেক এফটিএ করার, পিটিএ করার, সেপা করার অনেক কিছু চেষ্টা করছি, বারবার আমরা ফেল করছি। ইভেন ভুটানের সাথে আমরা ঠিক মতন করতে পারতেছিলাম না, কারণ আমাদের আগ্রহটা কম ছিল। ইভেন আপনারা দেখেন এপ্রিলে শুরু করার পরে জুলাই সেই সপ্তাহে এসে বা জুলাইতে এসে আমাদের মনে হয়েছে যে এটা তাড়াতাড়ি করতে হবে। বাট এইটা করার কারণে অ্যাটলিস্ট যে একটা এক্সপার্টিস গ্রো করলো যে নেগোসিয়েশনটা কীভাবে করতে হয় বা কী কী করতে হবে, কাগজ দিতে হবে, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে একটু মেন্টালিটি চেঞ্জ হয় যে না আমাদের ট্যাক্স কমাতে হবে, একটু গ্লোবাল একটা স্ট্যান্ডার্ডের দিকে যেতে হবে, এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক। বাট আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা যেটা হবে আগামীতে আমাদের
ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটিএটা করাটা হলো আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং সেটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় মার্কেট, এবং সেই মার্কেটটা আপনার বর্তমানে যেভাবে আছে যে জিএসপি প্লাস, যে আমরা গ্র্যাজুয়েট করবো বা জিএসপি প্লাস, এর দ্বারা এখনকার যে ল আছে তাতে আমরা কাভার করব না, আমাদের ইন্টারেস্টটা সেফ থাকবে না, কারণ ওদের একটা সেফগার্ড মেজার আছে আর্টিকেল ইয়ার আন্ডারে। চ্যাপ্টার 11 আমাদের মেন প্রোডাক্টগুলো যায়, আর্টিকেল 29 আন্ডারে আমরা সেই প্রোডাক্টগুলো গার্মেন্টস আমরা সেটা আন্ডারে থাকবো না, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল। ফলে আমাদের এখানে এফটিএ করা ছাড়া আর কোনো অপশন নাই, এবং আমাদের মাথাতে কিন্তু ওইটাই মেইনলি এখন রাখতে হবে যে আগামীতে, কারণ ওটা আমাদের সবচেয়ে বড় মার্কেট। আমাদের $8 বিলিয়ন এক্সপোর্ট হয় ইউএস মার্কেটে, ওইখানে কিন্তু আমাদের প্রায় $34-35 বিলিয়ন। ফলে ওই জায়গাটাতে কোনো মতে আমরা হারাইতে পারবো না। তো ওভারঅল আমি যেটা মনে করি যে অ্যাটলিস্ট এই চুক্তির একটা ভালো দিক হলো যে আমরা নেগোসিয়েশন করাটাই স্টার্ট করলাম, যে প্রেশারটা আমরা নেওয়া স্টার্ট করলাম, কিন্তু ডাব্লিউটিওর থেকে আমরা বেরোয় গেল। আমি গত 2 সপ্তাহে কি মজা দেখছিলাম যে জার্মান অর্থমন্ত্রী বলতেছিল যে নতুন একটা ফ্রেমওয়ার্ক হওয়া উচিত, যদি উনি বলছেন চায়নাকে বাদ দিয়ে, বাট ওনাদের কথা হলো ডাব্লিউটিও ইজ অলরেডি ডেড, ইজ ফেইল্ড, সো আমাদের উচিত নতুন একটা অর্গানাইজেশন গড়ে তোলা। আমার মনে হয় কিছু না কিছু একটা লাগবে, কারণ আপনি আমাদের ছোট ছোট দেশ, যেটা নাকি আমাদের ছোট ছোট দেশের জন্য যে আমাদের যে গার্ডটা ছিল যে ডাব্লিউটিও, এইরকম ছাড়া তো আসলে দুনিয়াতে তারা শুধু বড়রাই শাসন করবে, সব ছোট দেশ ধ্বংস হয়ে যাবে, এটা তো আর হতে পারে না। নিশ্চয়ই সবাই মিলে আবার কোনো একটা ব্যবস্থা নিতে হবে। জি, ধন্যবাদ। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আবার আসতে চাই যে এই যে এনডিএটা করার জন্য পেছনে কি রাজনৈতিক কোনো বিষয় আছে নাকি মনে হয়? দেখুন, ওভারঅল এই ট্রেডের বাইরে কিছু আছে কিনা? প্রথমত হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পরিষ্কার অর্থনৈতিক স্বার্থ ছিল, এবং সেটা ট্রাম্প যখন তার নির্বাচনী অঙ্গীকারে ছিলেন সেখান থেকে তিনি বলে আসছিলেন। তার একটা বড় স্বার্থ হচ্ছে যে তার ডেট কমানো। এই মুহূর্তে আমেরিকার প্রায় $31 ট্রিলিয়ন ডেট রয়েছে, এবং বলা হচ্ছে বাণিজ্য এই চুক্তিগুলোর মাধ্যমে বছরে প্রায় $600 বিলিয়ন বাড়তি রাজস্ব আয় হবে। তা যদি ধরে নেই যে এটা প্রায় $1 ট্রিলিয়ন, তাহলে কিন্তু 5 বছরে $5 ট্রিলিয়ন বা 5 বছরে $4 ট্রিলিয়ন উনি এটা দিয়ে কাভার করতে পারবেন। কিন্তু এইটার ফলে কিন্তু আবার মার্কিন অর্থনীতিবিদরা বলছেন যে তাদের মার্কেট সংকুচিত হয়ে যেতে পারে। সেটা হোক, কিন্তু তার যেহেতু তার বাজেট ঘাটতি কমানো, এটা যেহেতু একটা বড় লক্ষ্য, সেই লক্ষ্যে এটা একটা ভূমিকা রাখবে, এটা 1। 2 নম্বর, মার্কিন পণ্যের যেহেতু রপ্তানি বাড়বে, সুতরাং উৎপাদন বৃদ্ধি পাবে, এবং সেটা কৃষিপণ্য হোক, সেটা শিল্পপণ্য হোক, বা সেটা সেবাপণ্য হোক। এমনকি মার্কিন বিনিয়োগ বাড়বে বহির্বিশ্বে, যে বিভিন্ন দেশের সাথে কিন্তু বিনিয়োগ সংক্রান্ত চুক্তি হচ্ছে, ইন্দোনেশিয়ার সাথে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি হচ্ছে। ফলে এইগুলো দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু উপকার পাবেন, সেটা এখান থেকে হবে। আপনার প্রশ্নটা কিসে ছিল? না, আমি বলেছি যে ভূরাজনৈতিক কোনো ইস্যু আসলে ভূরাজনৈতিক, এবং আমার ধারণা যে এক একটি দেশের সাথে এক একভাবে তারা এই কৌশলগুলো করেছেন। তবে ট্যারিফ নির্ধারণের ক্ষেত্রে যেটা ফজলে শাহ মেহসান বলছেন সেটা আসলে ঠিক। ট্যারিফ নির্ধারণের ক্ষেত্রে তারা 4টি স্ল্যাব মেনটেন করেছে। একটি স্ল্যাব হলো ইউনিভার্সাল 10%, যে সমস্ত দেশের সাথে কোনো বাণিজ্য ঘাটতি নেই তাদের জন্য 10% ট্যারিফ। 15% ট্যারিফ হচ্ছে যাদের সাথে অল্প পরিমাণে, তার ভিতরে পাকিস্তান পড়েছে। পাকিস্তানের সাথে বাণিজ্য ঘাটতি সম্ভবত $4 বিলিয়ন আমেরিকা। না, আমি বলছি $4 বিলিয়ন গ্যাপ। এরপরে 20%-এর স্ল্যাব, এবং তারপরে অন্যান্য দেশের জন্য 30-50 পর্যন্ত স্ল্যাব। এই 4টা স্ল্যাবে সে করেছে। সুতরাং এখন পর্যন্ত ট্যারিফ সংক্রান্ত নেগোসিয়েশনটা খুবই একেবারে আমার কাছে মনে হয়েছে একেবারে অ্যাকর্ডিং টু দ্য বুক করেছে। তারা আমদানি কতটুকু আসলে বাড়াতে হবে, এবং সেটি দিয়ে বিয়োগ করে ভাগ দিয়ে ডিভাইডেড বাই 2 দিয়ে তারা ট্যারিফ দিয়ে দেখেছে হ্যাঁ কতটুকু পসিবল, সেই অনুযায়ী এটা ওই জায়গাটাতে হয়নি। কিন্তু ট্যারিফ বহির্ভূত যে অন্যান্য, যেমন অশুল্ক বাধা, যেমন আমাদের সাথে সম্ভবত ব্যাংকিং সেক্টর নিয়ে, আমাদের সাথে আইপিআর অ্যাক্ট নিয়ে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট নিয়ে কথাবার্তা হচ্ছিল তাদের, সম্ভবত এগুলো রয়েছে। সেটা আমার ধারণা আসবে সামনে, হয়তো বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলোতেও তারা আমাদের ইন্টেলেকচুয়াল জায়গাগুলোতে স্ট্রং না বলে তারা এখানে বিনিয়োগ আসতে পারছে না, মার্কিন, সেটাও আনা হয়েছে। ফলে ওই আলোচনাগুলো এখানে রয়েছে। ভূরাজনৈতিক বিষয়ে আলোচনাটা যেহেতু অন্যান্য দেশের এখন পর্যন্ত জানতে পারেনি যে অন্য কোন দেশের সাথে ভূরাজনৈতিক বিষয় এসছে, কিন্তু ট্যারিফ নেগোসিয়েশনে যেগুলো ট্র্যাক
সরকার আছে সেখানে ভূ রাজনৈতিক অন্য কোনো কৌশলের কথা বলা হয়নি। সুতরাং এটা কি বাংলাদেশ কেন্দ্রিক একক কিছু কিনা সেটা আসলে পরিষ্কার যেহেতু নয়। বাংলাদেশের সাথে আলোচনা মানে এক ধরনের কথাবার্তা তো সবসময় আমরা শুনি যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূকৌশলগত একটা ইয়া আছে, স্বার্থ জড়িত আছে, সেই কারণে। আমি তো আপনাকে বললাম নিরাপত্তা উপদেষ্টা যেহেতু এর মধ্যে জড়িত হয়েছেন, সুতরাং ভূস্বার্থজনিত বিষয়ে আলোচনা হয়েছে আমি অনুমান করতে পারি সেখানে। কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে এই আলোচনাগুলো বা বিভিন্ন রিপোর্ট, ইন্টারন্যাশনাল রিপোর্টে এই বিষয়গুলো কিন্তু কখনো এখন পর্যন্ত আসেনি যে অন্য কোন দেশের সাথে ভূ রাজনৈতিক বা ভূকৌশলগত বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে। তবে হ্যাঁ, যেটা আমি আপনাকে বললাম, ট্যারিফের ভিতরেও তো আসলে ভূকৌশলগত বিষয়ের কিছু রিফ্লেকশন আছে। আপনি ইরানের তেল ব্যবহার করতে পারবেন না। ভারতকে বলা হয়েছে তুমি রাশিয়ান অয়েল ব্যবহার করলে তোমাকে বাড়তি ওখান থেকে বাড়তি তোমাকে জরিমানা দিতে হবে। থ্রেট করা হয়েছে রাশিয়ান পণ্য ব্যবহার করলে তোমাকে 40% শুল্ক আরোপ করা হবে, এবং সেটা যদি চীনের জন্য হয়ে থাকে এটা অবাক হওয়ার কিছু না। সুতরাং ভূকৌশলগত বিষয় আসলে ওটার ভিতরে ইতিমধ্যেই কম বেশি দেখা যায়। এমনকি ভেনিজুয়েলার কথাও লেখা আছে দেখছি, ইরান এবং ভেনিজুয়েলার অয়েল ব্যবহার করলে এটি। তো আমরা ভেনিজুয়েলারটা মনে হয় ব্যবহার করি না, কিন্তু ইরানের অয়েল তো আমরা ব্যবহার করি কিছুটা হলেও, আর রাশিয়ান অয়েল তো ব্যবহার করি। সুতরাং আগামীতে এই জায়গাগুলো আমাদের জন্য নতুন করে শুল্কজনিত কী ধরনের চ্যালেঞ্জ হবে সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে অন্তত শুল্কের কাঠামোর ভিতরেও কিছু ভূ রাজনৈতিক বিষয় আছে, এটা তো আছে। কিন্তু শুল্কের বাইরে অন্য কোনো ভূ রাজনৈতিক বিষয় ছিল কিনা সেটা হয়তো আমরা যদি উন্মুক্ত হয় তাহলে জানতে পারবো। তারপর আমদানির ক্ষেত্রে কিছু কিছু পণ্যের কথা বলা হয়েছে, যে মিলিটারি ইকুইপমেন্ট আমদানি বাড়ানোর কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যেই আর্ম ফোর্সেস যেভাবে পারচেস করে বা বাংলাদেশ যেভাবে পারচেস করে, সাধারণত বাংলাদেশের সামরিক যে কেনাকাটা হয় ইউএস থেকে বোধহয় কম হয়, কারণ তার তো কস্টলি বেশি। তো সেই জায়গাটায় কি আমরা অতিরিক্ত বার্ডেন চলে আসবে অর্থনীতির উপর? কিনতে পারবো না, আমরা চুক্তি লাগবে আবার। আচ্ছা, মানে পুরো নেগোসিয়েশনটা সবই আমাদের বাড়তি ব্যয়ের। এই যে যা কিছু আমরা করেছি এটা মানে শুধু আর্ম অ্যামুনিশন এই রিলেটেড না। আপনি গম থেকে শুরু করে, তুলা থেকে শুরু করে আপনি কেনেন, ওখান থেকে কেনেন না তা না, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অল্প স্বল্প আর্মসও কেনেন, কিন্তু ওইটুকুই কেনেন যেটুকু আসলে ন্যূনতম যেটুকু কিনলে আপনার চলে, অথবা কৌশলগত সম্পর্ক রাখার জন্য যতটুকু হয়তো সেটা করেন। কিন্তু এখন হয়তো সেই জায়গাটাতে তারা হয়তো আরও বাড়তিভাবে তাদের প্রত্যাশা আছে আমরা যাতে বাড়তিভাবে সেখান থেকে হয়তো কিনি, সেটা থাকতে পারে সেখানে। কিন্তু এটা হলো যে আমরা যেই পণ্যটা মানে মূলত তো তৈরি পোশাক খাতের রপ্তানিটা নিশ্চিত করার জন্যই বা এটার যে গ্রোথ হয় আমাদের সেইটা ধরে রাখার জন্যই আমরা এই ব্যবস্থাগুলো নিচ্ছি মূলত। তো সেই জায়গাটাই কি লাভের পিঁপড়ায় খাবে কিনা সেরকম কোনো সম্ভাবনা আছে? আমার কাছে তা মনে হয় না এখন পর্যন্ত। যদি আমি ডিসক্লোজ হলে হয়তো পুরোটা বুঝতে পারবো যে কোন কোন অশুল্কজনিত এবং মানে বিনিয়োগের বাইরে বা শুল্কের বাইরে বা ট্রেডের বাইরে আর কোন বিষয়গুলো আছে সেটা আমরা জানতে চাই। কিন্তু শুল্ক কাঠামো সংক্রান্ত এবং আমদানি নিয়ে যতটুকু যা জানতে পারছি এটুকুর ভিতরে বিবেচনা করি, এটা আমাদের জন্য এখন পর্যন্ত আমার কাছে পজিটিভ মনে হয় যেটুকু আছে এখন পর্যন্ত। কিন্তু বাকি বিষয়গুলো আমাদের কাছে এখনো বিনিয়োগ সংক্রান্ত বিষয়, তারপর হচ্ছে ভ্যালু অ্যাডিশনের ক্রাইটেরিয়ার বিষয়, ওগুলো আমাদের কাছে এখনো পরিষ্কার না। কিন্তু যেমন এই কারণেই বলছি, যেমন আপনাকে 2-3টা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই চুক্তিটির ফলে আমাদের পণ্য বহুমুখীকরণের একটা সুযোগ তৈরি হতে পারে, বাজার বহুমুখীকরণের একটা সুযোগ তৈরি হতে পারে, এমনকি বিনিয়োগ বহুমুখীকরণের একটা সুযোগ তৈরি হতে পারে। যেমন যেটা আমরা অনুমান করছি যে চীন থেকে শুধু অর্ডারই আসবে না, চীনের ইনভেস্টমেন্টগুলো রিলোকেট হতে শুরু করবে। যদি সেটা হয় তাহলে আমাদের এখানে কিন্তু বাড়তি বিনিয়োগও আপনি প্রত্যাশা করতে পারেন। দ্বিতীয়ত, চীনের কাঁচামাল ব্যবহার করে যদি পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যদি ওই 40% শুল্কের ট্রান্সশিপমেন্ট ট্যারিফ থাকে, তাহলে যেটা হবে যে আমাদের তখন চাহিদা তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্র বহির্ভূত অন্য বাজারগুলোতে আমরা চীনা কাঁচামাল ব্যবহার করে কিভাবে আমরা পণ্য রপ্তানি বাড়াতে পারি। ফলে আমার কিন্তু বাজার বহুমুখীকরণেও সেটা একটা সুযোগ তৈরি করে দিবে। আর প্রোডাক্ট বহুমুখীকরণ কি, আমরা তো শুধু গার্মেন্টস নিয়ে আলোচনা করছি, এখন কিন্তু গার্মেন্টস বহির্ভূত অন্য পণ্যের জন্য কিন্তু মার্কিন বাজারে সুযোগ তৈরি হলো, যেহেতু আমি ট্যারিফের ক্ষেত্রে একটা কম্পিটিটিভ এইজে যাবো চীনের চেয়ে। সুতরাং এটাকে ব্যবহার করে লোকাল ইনভেস্টাররা, এমনকি বাইরের ইনভেস্টাররাও এখানে এসে বিনিয়োগ করে আমার কিন্তু যেতে পারে, প্রোভাইডেড যে আপনার এখানে সেই সাফিসিয়েন্ট ক্যাপাসিটি আছে,
ব্যবসার পরিবেশ রয়েছে, লজিস্টিক সাপ্লাই রয়েছে এবং সর্বোপরি রাজনৈতিক স্থিতিশীলতা আছে। জি, ধন্যবাদ। আমরা ফজলে শামীম হাসান আপনার কাছে আসতে চাই যে এখানে আরেকটি ক্লজের কথা শোনা যাচ্ছে যে ইপিজেড এর ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের সংগঠন করার অধিকার দিতে হবে, এরকম একটা বিষয় আছে। এর বাইরে বিগত সময়ে তৈরি পোশাক খাতের বা বিভিন্ন শ্রমঘন ইন্ডাস্ট্রির শ্রমিকদের বা শ্রমিক নেতাদের উপর যে সমস্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলো বাতিল করতে হবে বা এরকম কিছু, এই জায়গাটায় আপনাদের কোনো চ্যালেঞ্জ আছে কিনা? না, এখানে খুব বেশি চ্যালেঞ্জ নাই। একটা হলো যে আমাদের তো লেবার স্ট্যান্ডার্ডে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিতে হবে এবং আমরা নিচ্ছি। আপনি যদি দেখেন যে গত 10 বছরে এটাতে অনেকখানি উন্নত হয়েছে, হয়তোবা অনেকে বলবেন যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নেই, কিন্তু কেউ বলতে পারবে না যে এটা পিছিয়েছে, এটা উন্নতির দিকে যাচ্ছে। এখন স্পিডটা কতটুকু স্লো না ফাস্ট এটা একটা আপেক্ষিক ব্যাপার, দুনো পক্ষেরই যুক্তি থাকবে, কিন্তু এটা আগাচ্ছে এবং আস্তে আস্তে আগাবে। এখন ওনারা যা চাবে তাই তো দেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের আর্থসামাজিক পরিস্থিতির চিন্তা করতে হবে, আমাদের দেশের মানুষের মানসিকতাটা চিন্তা করতে হবে, এইটা ট্রান্সফর্ম হইতে তো একটু সময় লাগে। তো এই সব কিছু মিলে আমরা এটা নিয়ে কাজ করছি। আর ইপিজেডের যে ব্যাপারটা আছে এটা আসলে যে আমার ইপিজেডে ফ্যাক্টরি নাই আমার বলাটা খুব বেশি ভালো দেখায় না, বাট এটা আমার মনে হয় সরকার আরেকটু নমনীয়ভাবে দেখতে পারে। ইপিজেডে যারা বিনিয়োগকারী আছে এখানে একটু সমস্যাটা একটু অন্যভাবে, আমি তো আপনাকে একটু 30 সেকেন্ডে বলি। ইপিজেডে যখন নাকি এই বিনিয়োগকারীদের আনা হয় জাতীয়, তখন আগের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ছিলেন, তারপরে সরকারগুলোর সময়, তখন আইনটা ছিল যে এখানে কোনো সরাসরি ইউনিয়ন হতে পারবে না। তা এইটা আবার আমাদের যে আইলোতে যে আমরা যে আমাদের রেটিফাই করেছি আমরা আইলো কোর কনভেনশন 87 and 98, এইটার আবার বিরোধী। কারণ একটা দেশে দুইটা আইন থাকতে পারে না যে আপনি এটা করতে পারেন। তো এই জায়গাতে শুধুমাত্র যে আমেরিকার অবজেকশন তা না, এখানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আইলোর অবজেকশন আছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন অবজেকশনটাকে আমরা আসলে সিরিয়াসলি নেই, কারণ আমেরিকা নিজের দেশেই এই লেভেল ল মানে না, ওরা নিজেরাই সব রেটিফাই করে নাই, ওরা খালি মুখের কথার জন্য বলে, এবং ওরা আমাদেরকে কোনো ট্যাক্স বেনিফিটও কোনোদিন দেয় নাই, বরঞ্চ এরকম মাঝে মধ্যে এরকম উল্টা ট্যাক্স বসাই দিয়ে ঝামেলা ক্রিয়েট করে। বাট ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের একটা ভালো বন্ধু, তারা আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়, ফলে সেই কারণে আমরা এই কাজগুলো করতেছি। এবং লেবার লিডারদের বিষয়ে যে মামলাগুলোর কথা বলা হয়েছে সব মামলাই তুলে নেওয়া হয়েছে। 18টা মামলা এখন মাত্র রয়েছে এবং এগুলো গাজীপুর কোর্টে রয়েছে, এর বিচারাধীন বিষয়। আমরা যেটা সরকারের কাছে দাবি করছি বা আমরা বারবারই বলছি যে মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের আইনি কাঠামো যেটা, এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মামলাও দেখা যায় যে 4-5 বছর ধরে চলে। বাট তারপর আমরা চাচ্ছি যেহেতু এটাতে যে দোষী হবে তার শাস্তি হয়ে যাক, যে নির্দোষ সেই জন্য বেকুসুর খালাস পেয়ে যায়, যেন এটাতে সমস্যা না হয়। আর শ্রম আইন বিষয়ে তারা অনেকগুলো জিনিসপত্র বলেছে, এগুলো আসলে এখান থেকেই যায়, ওইখান থেকে আবার ফেরত আসে, মানে প্রেসক্রিপশনটা এখান থেকেই লিখে দেওয়া হয়। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখেন যে এই 20% বা 19% আর বাকি কাদেরকে দিছে, ভিয়েতনামকে দিছে একটা ইউনিয়ন লিডেড বাই মন্ত্রী, আপনি এই 20% দিছে কাকে? পাকিস্তানকে। তো পাকিস্তানের শ্রম পরিস্থিতি আমার থেকে ভালো এটা বলা যাবে না। 15% দিচ্ছে আফগানিস্তানকে। তো আসলে এগুলা অনেকগুলা জিনিসই আছে যেগুলো নাকি ওনারা এই ট্রিটির মধ্যে রাখে, বাট আমাদের যারা নেগোসিয়েশন করে তাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা যারা প্রধান প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনাম, আমি যদি চায়নাকে বাদ রাখি, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, এই তো এর বেশি খুব বেশি দেশ গার্মেন্টস বানায় না, তাদের যে পরিস্থিতি তার থেকে আমাদের পরিস্থিতি খুব বেশি খারাপ নাই। আপনি যে 2-1টা পয়েন্ট বলেন, এগুলো আমরাও সমাধানের জন্য চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আমার মনে খুব দ্রুত এগুলো সমাধান হয়ে যাবে। তো আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, এই যে অতিরিক্ত শুল্কটা যোগ হচ্ছে, এটি তো অতিরিক্তই হচ্ছে আগের থেকে, তো এই অতিরিক্ত শুল্কটা আসলে শেষ পর্যন্ত কারা বহন করবে? আপনারা করবেন না ক্রেতারা করবে? এখন দেখেন, আমি আমার পাশে মজাবে বলা আছে, খুব অর্থনীতির বিষয়ে আমার বলা উচিত না, উনি এটা খুব সহজ জিনিস। দেখেন, ইম্পোর্ট ডিউটি ইম্পোর্টার দিবে। এখন যদি আজকে বাংলাদেশে চিনির উপরে 100% ট্যাক্স বসানো হয়, তাহলে এটা কি ব্রাজিলে যিনি চিনি এক্সপোর্ট করছেন উনি দিবেন? অবশ্যই না। এটা চিনির যে ইম্পোর্টার উনি দিবেন, এন্ড কনজিউমারের উপরে দামটা বাড়বে, যে আলটিমেট যে ক্রেতা, ইম্পোর্ট ডিউটি অলওয়েজ সে দেয়। তো এখানে আবার একটা ঝামেলা আছে। ঝামেলা আছে কি, এখানে উনি এটাকে ইম্পোর্ট ডিউটি বলছেন না, উনি বলতেছেন ইম্পোর্ট ডিউটি তো আলাদা, যেটা আমার 15.5 থেকে 50% আছে সেক্টরাল ডিউটি, এইটাকে উনি রেসিপ্রোকাল ট্যাক্স বলতেছেন, ডিউটি বলতেছেন। ফলে উনি বলতেছেন যে না, এটা ওই দেশের উপরে পড়বে, এবং উনি কি জানি নতুন একটা আবার কি রেইনবো একটা কি জানি একটা নাম দিচ্ছেন, যে ওই দেশ থেকে নেওয়া হচ্ছে কিনা চেক করার জন্য। এগুলো অনলাইনেই পড়ি আর কি আমি। কিন্তু আলটিমেটলি এটা আসলে ওই দেশের ক্রেতা দিবে। কেন দিবে? কারণ যদি নাকি এমন হতো যে আমার ট্যাক্স 30% আর ভিয়েতনামের 20,
ইন্ডিয়ার 20, তখন বায়ার আমাকে ভয় দেখাইতে পারতো যে না অন্য দেশে তো 30, এই 10 তোমার দিতে হবে। বাট এখন আমরা এমন একটা পজিশনে আছি, এখন আসলে এটা আমাদের উদ্যোক্তা আছি, আমাদের এখন এটা আসলে নেগোসিয়েশনের ব্যাপার। আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে অর্ডার যেটা তুমি কম দিচ্ছ ইটস নট বিকজ অফ ট্যাক্স, ইটস বিকজ অফ তোমার সেলস ড্রপ করছে, কিন্তু তুমি আমাকে দাম কমাইতে পারবা না, কারণ আমার এই শ্রমিকের আলটিমেটলি থেকে এটা সবার উপরে পড়বে। তা আমি আমার তুমি একদিকে এসে বলতেছো শ্রম আইনের কথা, একদিকে বলতেছো শ্রম সংস্কারের কথা, আরেকদিকে তুমি দাম কমায় শ্রমিককে ডিপ্রাইভ করতে যাচ্ছ, দুইটা তো একসাথে হইতে পারে না। তো এটা আমার নিব না, এটা তোমার রাষ্ট্র করছে, তোমার দেশের উপর জনগণের উপরে পড়বে। আমার মনে এটা এখন আসলে আমাদের নেগোসিয়েশন স্কিল উপর নির্ভর করবে, এটা কার উপরে পড়বে। ধন্যবাদ। আমরা আজকের মতো একটু শেষ করতে চাই, পরবর্তীতে নিশ্চয়ই আরো আলোচনা করতে পারবো সময়ের সুযোগ পেলে। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। বর্ষাকাল চলছে, টানা বৃষ্টি হচ্ছে, যে কারণে মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে আজও মৃত্যুবরণ করেছেন কয়েকজন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।